থেকে আইইউ এবং লিজংসুক এলো। জিন আর আরএম ওদের ড্রয়িং রুমে সোফায় বসিয়ে গল্প শুরু করেছে। খালামণি, তুমি এভাবে হুট করে জাঙ্কুকের বিয়ে দিয়ে একদম ঠিক করলে না। আমার কত ইচ্ছে ছিল আসার, কিন্তু দেখো আসতেই পারলাম না। রাগ করিস না মা, তুই তো জাঙ্কুকের মতিগতি জানিস। অনেক কষ্টে বিয়ের জন্য রাজি করাতে পেরেছি, তাই মেয়ের পছন্দ হতে আর দেরি করতে চাইনি। তো যাদের জন্য এলাম তারা কোথায়? আমি এসে গেছি। জাঙ্কুক বাড়িতে ঢুকে বোন এবং দুলাভাইয়ের সাথে কুশল বিনিময় করে সোফায় বসলো। উম আমার ভাবি কোথায়? আমি তো তোর থেকে ছোট, তাহলে আমার বউকে ভাবি কেন বলছিস তুই? জানি তুই আর সুগা দুজনেই আমার ছোট। আমার ভাই নেই যে তার বউকে আমি ভাবি বলবো, সুতরাং সেই ইচ্ছে পূরণ করার জন্য তোদের বউকেই আমি ভাবি বলবো। ও খালামণি, সে কোথায় বলো না? ও রেডি হচ্ছে মনে হয়, দাঁড়া আমি ডেকে নিয়ে আসছি। জিন ডাকার জন্য উঠতেই সিঁড়ি বেয়ে তে নেমে আসলো। আজকে তে লাল ঢাকাই জামদানি শাড়ি পরেছে, গায়ে হালকা সোনার গহনা। এতে তাকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। জাঙ্কুক হা করে স্ত্রীর দিকে তাকিয়ে আছে, তারপর পরিস্থিতি বুঝে তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল। তে এসে দাঁড়াতেই আইয়ু উঠে গিয়ে তেকে জড়িয়ে ধরলো। ওয়াও খালামণি, আমাদের জাঙ্কুকের তো খুব সুন্দর বউ হয়েছে। হ্যাঁ, কার পছন্দ দেখতে হবে তো। তে হেসে আয়ুর সাথে কুশল বিনিময় করে লিজংশুকের দিকে তাকাতে অবাক হয়ে গেল। লিজংশুকের অবস্থাও কিছুটা তের মতোই। তে, তুই? ভাইয়া, তুমি এখানে? দুজনের কথাতে এখানে উপস্থিত সবাই অনেকটা অবাক হয়েছে। তোমরা একে অপরকে চেনো? হ্যাঁ বাবা, চিনি তো। চিনি বলিস না, বল খুব ভালো করে চিনিস। তোমরা একে অপরকে কিভাবে চিনলে? ওদের বাড়ির পাশেই আমাদের বাড়ি ছিল, তারপর বাবার বদলি হয়ে গেল, আমরাও ওখান থেকে চলে গেলাম। অনেক বছর পর তোমার সাথে দেখা হলো। পুরোনো দিনের কথা দিয়ে গল্প শুরু হলো। এতদিন পরে মেয়ে জামাইকে পেয়ে জিন ওদের ফিরতে দিলেন না। আজকের রাতটা থাকার জন্য রাজি করিয়ে ফেললেন। মেয়েরা নিজেদের মতো গল্প করছে। জাংকুক ফ্রেশ হয়ে এসে লিজংসুককে নিয়ে ছাদে এলো গল্প করার জন্য। তা শালা বাবু, বিবাহিত জীবন কেমন কাটছে? কেটে যাচ্ছে আর কি কোনো রকমে। হুম, তের হাজবেন্ডের থেকে এরকম উত্তরই আশা করা যায়। এরকম বলছো কেন তুমি? তেকে খুব ভালো করে চিনি বলেই বলছি। আচ্ছা, সে কি আগের মতোই দুষ্টু আছে, নাকি বিয়ের পর একটু কমেছে? কদিন হলো বিয়ে হয়েছে, সেইভাবে তো চিনতে পারিনি। অ্যারেঞ্জ ম্যারেজের ব্যাপারটা বোঝোই তো। হ্যাঁ, বুঝতে পারছি। ও যে দুষ্টু, তুমি কিভাবে বুঝলে? ছোট থেকে দেখেছি যে। আচ্ছা বলি শোনো, ওদের বাড়ির পাশে আমাদের বাড়ি ছিল, তোমাদের তো বললাম। দুই বাড়ির খুব ভালো সম্পর্ক ছিল। তে আমার থেকে অনেকটাই ছোট। কাকিমা মাঝে মাঝে ওকে আমার কাছে পড়তে পাঠাতো। তোমার বউ কিন্তু মহা ফাঁকিবাজ ছিল। লিজংসুকের কথা শুনে জাঙ্কুক হাসলো। একবার কি হয়েছিল শোনো, আমাদের বাড়ির সামনে বাতাবি লেবুর গাছ ছিল। একবার তে লেবু চুরি করতে গিয়ে মায়ের কাছে ধরা পড়েছিল। ভর দুপুরে এভাবে লেবু পাড়তে আসার জন্য মা ওকে বকাঝকা করেছিল। মা বকেছিল বলে ও কি করেছিল জানো? যে লেবুটা পাড়তে গিয়ে ও ধরা পড়েছিল, পরের দিন পাড়ার ছেলে মেয়েদের নিয়ে সেটা বাদে সব লেবু পেড়ে নিয়ে পালিয়েছিল। আর এই লেবুর গায়ে লিখে দিয়ে গিয়েছিল, এই লেবুটা খুব অপয়া, সেজন্যই তোমাকে গিফট করে গেলাম কাকিমা। লিজংসুক কথাটা শেষ করে হা হা করে হাসতে শুরু করলো। জাংকুকও না হেসে পারল না। খুব বদমাশ দেখছি আমার বউটা। তে একটু দুষ্টুমি করে, কিন্তু ওর মনটা খুব ভালো জানো তো। হ্যাঁ জানি, শয়তানিতে ওর মাথা ভর্তি। তোমার সাথেও কি কিছু করেছে নাকি? না না, তোমার কথা শুনে বললাম আর কি। তে যে কিভাবে ওকে জ্বালাতন করে সেটা বললে লিজংসুক ওর লেগ পুল করবে, তাই ব্যাপারটা চেপে গেল জাংকুক। একটু পর ডিনারের ডাক পড়তে দুজনে খেতে চলে গেল। আড্ডা হাসি মজার মধ্যে দিয়ে সবাই ডিনারটা শেষ করলো। তারপর সবাই মিলে আরো কিছুক্ষণ গল্প করে যে যার রুমে শুতে চলে গেল। লিজংসুকের থেকে তের ছোটবেলার গল্প শুনে জাংকুকের ভালোই ধারণা হয়ে গেছে নিজের স্ত্রীর ব্যাপারে।
সাথে এটাও বুঝে গেছে তেকে কিভাবে জব্দ করা যায়। মাঝে কেটে গেছে আরো একটা সপ্তাহ। এই কয়দিন তে বিভিন্নভাবে জাংকুককে জ্বালাতন করেছে। জাংকুক সবটা চুপচাপ সহ্য করে গেছে বলে তে নিজেকে শাবাশি দিয়েছে। কিন্তু জাংকুকের এই শান্ত ব্যবহার তেকে একটু হলেও চিন্তায় ফেলেছে। বিয়ের পর থেকে জাংকুককে এতটা শান্ত থাকতে দেখেনি তে। জাংকুক ওয়ার্কআউট করে রুমে ঢুকে দেখলো তে সবে ঘুম থেকে উঠেছে। তে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কেন? যাওয়ার সময় তোমাকে ওই বাড়িতে দিয়ে আসবো। ওই বাড়িতে দিয়ে আসবো মানে? এই, আপনার কি মতলব বলুন তো? মেয়েরা বাপের বাড়ি যাওয়ার কথা শুনে আনন্দিত হয়, আর তুমি মতলব খুঁজছো? হঠাৎ করে বাড়ি দিয়ে আসার কথা বললে সন্দেহ তো হবেই। সন্দেহ করা আমাদের, মানে পুলিশের কাজ, পুলিশের বউদের না। কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রেডি হও। পাথর হৃদয়ে বনফুল ফুটলো কেন? না জেনে আমি কোথাও যাব না। ও, বুঝেছি। কি ফালতু বুঝেছো শুনি একটু? আমি এতদিন জ্বালাতন করেছি, সেটা চুপচাপ সহ্য করেছিলেন এই জন্য, তাই না? মানে আমাকে একবারে বাপের বাড়ি পাঠিয়ে দেবেন বলে, তাই তো? এইরকম উচ্চ চিন্তাধারা একমাত্র তোমারই হতে পারে। কি বলতে চাইছেন আপনি? সেটা না হয় যেতে যেতে বলবো। এখন রেডি হও। না, আমি যাব না। ঠিক আছে, আমি একাই ওই বাড়ি থেকে ঘুরে আসব। এই, আপনি কেন যাবেন? তোমার গুণকীর্তন শোনাতে যাব তোমার বাড়ির মানুষকে। ছি ছি, নিজে কিছু করার ক্ষমতা নেই বলে বাবা মায়ের কাছে নালিশ করতে যাবেন? জাঙ্কুক তের কাছে এসে দাঁড়াতেই তে একটু পিছিয়ে গেল। আমার ক্ষমতা নিয়ে একদম প্রশ্ন করবে না। আমার ক্ষমতা দেখাতে হলে তুমি সেটা সহ্য করতে পারবে না। এই দেখুন। হ্যাঁ, দেখাও। জাঙ্কুকের ঠোঁটের কোণে লেগে থাকা দুষ্টু হাসি দেখে তে চুপ করে গেল। আমি ওই বাড়িতে তোমাকে পার্মানেন্টলি রেখে আসবো না, চিন্তা করো না। ওখানে একটা কাজের জন্য তোমাকে যেতে বলছি। কি কাজ? হাই হাই, আপনি কি আমাকে দিয়ে পণ আনতে পাঠাচ্ছেন? ছি ছি, পুলিশ হয়ে এত বড় বেআইনি কাজ করবেন আপনি? শাট আপ! সবসময় ইডিয়েটের মতো কথাবার্তা বলো কেন? কি বললেন আপনি আমাকে? তোমার আসল পরিচয়টা তোমাকে শুধু জানালাম। সেই থেকে টিভি সিরিয়ালের মতো সাসপেন্স রাখলে এইসব চিন্তা তো হবেই। ওকে ফাইন, বলছি। তুমি আজকে ওই বাড়ি থেকে তোমার সব ডকুমেন্ট নিয়ে আসবে। কিন্তু কেন? উফ, আমরাও মনে হয় জেরা করার সময় এত প্রশ্ন করি না, ঠিক যতগুলো প্রশ্ন তুমি করতেছো। এবার কে ফালতু বকছে একটু বলুন তো? তুমি নিজের ডকুমেন্টস আনবে, কারণ সামনের মাস থেকে ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তাতে আমি কি করব? কি করবে মানে? পড়াশোনা করবে। না না, ওইসবের দরকার নেই। মেয়েদের বিয়ের পর পড়াশোনা করতে নেই, সংসার সামলাতে হয়। এটা ঠিক কোথায় লেখা আছে? নিজের ওপর একটা বই লিখেছি, সেখানেই লেখা আছে। ওই বই এক কপি বিক্রি হবে, সেটাও তুমিই কিনবে, আর কেউ কিনবে না। শোনো, এসব আজে বাজে কথা যেন আর না শুনি। চুপচাপ যেটা বলবো সেটা শুনবে। আর যদি না শুনি তো কিভাবে শোনাতে হয় আমার খুব ভালো জানা আছে। মা একদম রাজি হবে না। এই মুহূর্তে নিজেকে আড়াল করার জন্য জিনকে সামনে আনলো। সেই চেষ্টাকেও জাংকুক ডাস্টবিনে ফেলে দিল। চেষ্টাটা ভালো ছিল, কিন্তু তোমার ব্যাড লাক। মায়ের সাথে আমার আগেই কথা হয়ে গেছে। এ ব্যাপারে মায়ের কোনো আপত্তি নেই। আমি যেটা ঠিক করব সেটাই হবে। আমি স্নানে গেলাম, এসে যেন দেখি রেডি হয়ে গেছো। এবার তুমি যদি চাও আমি তোমাকে রেডি করিয়ে দিতে পারি, সেটা আলাদা ব্যাপার। জাংকুক মুচকি হেসে ওয়াশরুমে ঢুকে পড়তেই তে পা হাত চড়িয়ে বাচ্চাদের মতো কাঁদতে শুরু করলো। শাশুড়ি মাও বেইমানি করলো আমার সাথে। বিড়বিড় না করে রেডি হয়ে নাও, আমার বেশিক্ষণ লাগবে না। ওয়াশরুমের ভেতর থেকে জাংকুকের আওয়াজ পেয়ে তে কষ্টে দুঃখে বালিশটা ছুঁড়ে ফেলে দিয়ে রেডি হতে চলে গেল। তে এবার ভালো করে বুঝতে পারছে এই কয়দিন ধরে জাংকুক কেন চুপচাপ ছিল। এভাবে ওর ওপর বদলা নেবে বেচারি বুঝতেও পারেনি। তে কাঁদছে, আর ওর পাশে লিসা আর জিমিন গালে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে বসে আছে। অনেকবার জিজ্ঞেস করেও কোনো উত্তর পায়নি। শেষে বিরক্ত হয়ে লিসাই প্রথমে মুখ খুলল। ধুর বাবা, এরকম করে কেঁদে গেলে বুঝবো কিভাবে তোমার কি হয়েছে?
এই তে, বল না কি হয়েছে? জিজু তোকে মেরেছে? জিমিন তের গাল পর্যবেক্ষণ করতে শুরু করলো নিজের কথার উত্তর পাওয়ার জন্য। তে এক ঝটকায় জিমিনের হাত সরিয়ে দিয়ে ওর দিকে কটমট করে তাকালো। সে আমাকে হাতে মারেনি, পাতে না ভাতে কি যেন বলে, ওইভাবে মারতে চেয়েছে। তোমার মতো অত ভালো ব্রেন আমাদের নেই, বিশ্বাস করো। প্লিজ, যেটা বলছো সোজাসুজি বলো, যাতে আমরাও বুঝতে পারি। ওই শয়তান পুলিশ আমাকে ভর্তি করতে চাইছে। বিয়ের 1 মাস হতে না হতেই তোকে পাগলা গারদে ভর্তি করতে চাইছে। এই জন্যই বলেছিলাম একটু ভালো করে থাকিস। তল পেটে এমন লাথি মারবো, ধরফর করারও সময় পাবি না, জানিস তো? কোথায় ভর্তি করবে সেটা তো বলো। ইউনিভার্সিটিতে। এটা তো খুব ভালো কথা। তুমি মরা কান্না জুড়েছো কেন? এটা তোর কাছে ভালো হলেও আমার কাছে নিমপাতা আর উচ্ছের মকটেলের মতো কথা। এই জন্যই জিজু আমাকে জিজ্ঞেস করছিল কবে থেকে ফর্ম ফিল আপ হবে। জিমিন অন্যমনস্ক ভাবে কথাটা বলল। সেটা শুনে তে ওর দিকে চোখ বড় বড় করে তাকালো। আমার জীবনের আগুন জ্বালানোর জন্য দেয়াশালাই কাঠিটা তাহলে তুই ওনার হাতে তুলে দিয়েছিস? না মানে, জিজু সেদিন হঠাৎ করে ফোন করেছিল, তারপর যখন আমার ভর্তির ব্যাপারে জানতে চাইলো আমিও বলে দিয়েছিলাম। সে তোর নাম্বার কোথায় পেল? সেটা আমি কিভাবে জানবো? দুজনে এবার লিসার দিকে তাকাতেই সে একটা ঢোক গিলল। আহ মানে, জিজু আমাকে বলল একটু দরকার আছে, তাই তো আমি নাম্বারটা দিয়ে দিয়েছি। উফ, আমি কতজনকে খুন করব, এখন আমি নিজেই এটা ভাবছি। আচ্ছা, মাথাটা ঠান্ডা কর। জিজু বললেই তো সবটা হয়ে যাচ্ছে না, তাই না? তোর যা রেজাল্ট, এমনিতেও চান্স পাবি বলে মনে হয় না। এই শোন, ফাঁকিবাজ হতে পারি, কিন্তু রেজাল্ট অতটাও খারাপ না যে আমি চান্স পাবো না। তোমার পড়াশোনাতে কিসের এত অ্যালার্জি আমি বুঝি না বাবু। তোকে বুঝতে হবে না, বিদায় হ আমার চোখের সামনে থেকে। যা করার আমাকেই করতে হবে মনে হচ্ছে। কি করবি তুই? তোর জিভটা কেটে নিয়ে গিয়ে তাকে গিফট করে বলবো, এই নিন আপনার ইনফরমারের জিভ। আমার না কাজ আছে বুঝলি, আমি আসছি। তোর সাথে পরে কথা বলবো, কেমন? জিমিন ভয়ে ভয়ে ওখান থেকে পালিয়ে গেল। লিসাও মানে মানে কেটে পড়লো। উফ, রিল্যাক্স দে, রিল্যাক্স। মাথা গরম করে কিছু হবে না। তোকে অন্যভাবে ওই শয়তান পুলিশকে সামলাতে হবে। কি করতে হবে ভেবে তে নিজেই বিরক্ত হলো। তাও অনেক কষ্টে নিজেকে সামনে নিয়ে পরিকল্পনা সাজাতে শুরু করলো কিভাবে জাংকুককে আটকানো যাবে। জাংকুকের কাজ থাকায় তে ওর বাবার সাথে বাড়ি ফিরে এসেছে। জাংকুক যখন বাড়ি ফিরলো তখন ঘড়ির কাঁটা 10-এর ঘর পেরিয়ে গেছে। জাংকুক ফ্রেশ হয়ে বসতেই তে ওর সামনে এসে দাঁড়ালো। আজকেও তে শাড়ি পরে সুন্দর করে সেজেছে। জাংকুক তেকে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখলো। মেয়েটাকে শাড়িতে খুব মানায়। জাংকুক মনে মনে স্ত্রীর প্রশংসা না করে পারল না। আপনি কি কফি খাবেন? আমি বানিয়ে আনবো। তের এই মিষ্টি মধুর আওয়াজে জাংকুকের ভ্রু কুঁচকে গেল। স্ত্রীর এই আচরণের সাথে একেবারে অপরিচিত না জাংকুক। এখন কফি খাবো না, একেবারে ডিনার করব। এত খাটাখাটনি করে এলেন, খাবারটা ঘরে এনে দিই। তার দরকার নেই, চলো একসাথে খাবো। খেতে বসে জাংকুক আরো এক দফা অবাক হলো মেনুতে ওর পছন্দের চিংড়ি মাছের মালাইকারি দেখে। জাংকুক, আজকে মালাইকারিটা তে বানিয়েছে, খেয়ে বলতো কেমন হয়েছে। আজকের দিনটা জাংকুক চমক দিয়ে বলে নিজের মনের ডায়েরিতে লিখে রাখলো। তের রান্নার উপর ঠিকঠাক বিশ্বাস করতে পারছিল না, তাই গিনিপিগ হিসেবে তার বাবার পাতেই আগে চিংড়ি মাছের একটা পিস তুলে দিল। উনি খেয়ে তের প্রশংসা করলে নিজে খেতে শুরু করলো। তে অনেকক্ষণ ধরেই জাংকুকের হাব ভাব দেখে ভেতরে ভেতরে জ্বলে যাচ্ছে রাগে, শুধু প্রকাশ করতে পারছে না। বেডরুমে তেকে ঘুমোতে না দেখে জাংকুক বলল, কি ব্যাপার, এরকম উসখুস করছো কেন? স্নান করনি নাকি আজকে? তে বিছানায় উঠে বসে কটমট করে জাংকুকের দিকে তাকিয়ে নিজেকে শান্ত করে মুখে হাসি ফোটালো। আপনার পাটা কি আমি টিপে দিব? তোমার তো ইচ্ছে করে আমার গলা টিপতে, তাহলে আজকে হঠাৎ গলার জায়গায় পা কিভাবে এলো? আপনি আমাকে ঠিকঠাক চিনতেই পারেননি এখনো। মেয়েদের
বিশেষ করে বউদের কেউই ঠিকঠাক বুঝে উঠতে পারে না। তের ঠোঁটের কোণে হাসি থাকলেও জাংকুককে চোখ দিয়ে গিলে খাচ্ছে। কি হলো, চুপচাপ বসে আছে কেন? পা টিপে দিবে না? তোর টুটি টিপে ধরবো। কিছু বললে তে? তে মুখে হাসি নিয়ে জাংকুককে অবাক করে ওর বুকের ওপর মাথা রাখলো। তারপর বুকে আঁকিবুকি করতে করতে বলল, শুনুন না, একটা কথা বলি। তের আচরণে জাংকুক অবাক হলেও ধীরে ধীরে ওর সারা শরীর জুড়ে অদ্ভুত একটা অনুভূতির সৃষ্টি হয়েছে। নিজেকে সামলে নিয়ে শুকনো ঢোক গিলল জাংকুক। হ্যাঁ, বলো। বলছি, আমি না আর পড়াশোনা করতে চাই না। দেখুন, আমি এই বাড়ির বউ, সংসারের প্রতি আমার কত দায়িত্ব আছে বলুন তো। এইভাবে সব ফেলে আমি পড়াশোনা করতে পারবো না, নিজের কাছে খুব ছোট হয়ে যাব। এতক্ষণে জাংকুকের কাছে তের এই বদলানোর কারণটা পরিষ্কার হলো। জাংকুক ঝট করে তেকে নিয়ে পাশ ফিরে গেল। হঠাৎ করে জাংকুককে নিজের ওপর দেখে তে চমকে উঠল। জাংকুক ঠোঁটের কোণে দুষ্টু হাসি রেখে মুখটা তের দিকে এগিয়ে নিয়ে গেল। আমাকে ভোলানো এত সহজ না মিসেস তেজিয়ন। ওইসব কৌশল অ্যাপ্লাই করে কোনো লাভ নেই। আমি একবার যখন বলেছি পড়াশোনা করতে হবে, তখন হবেই। আমি ডকুমেন্ট আনতে ভুলে গেছি। নো প্রবলেম, আমি লিসাকে বলে দেব কালকে সব ডকুমেন্ট এখানে পৌঁছে দিতে। না, আমি ভর্তি হব না। তাই নাকি? ওকে, তোমার নাকি কিভাবে হ্যাক করতে হয় আমার খুব ভালো জানা আছে। জাংকুক তের ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। তে চোখ বড় বড় করে কিছু বলতে গিয়েও চুপ করে গেল। কথাগুলো যেন গলার মধ্যে আটকে গেছে। জাংকুককে বাধা দেওয়ার ক্ষমতা ওর মধ্যে নেই। জাংকুকের আদরের পরশ যত গাঢ় হচ্ছে, তে ততই নেতিয়ে পড়ছে। নিঃশ্বাসের বেগ বৃদ্ধি পেয়েছে বহু আগেই। উত্তরটা কি একই আছে মিসেস তেজিয়ান? জাংকুক তের দিকে তাকিয়ে দেখলো সে চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। জাংকুকের কথাতে চোখ খুলে তাকাতেই জাংকুককে নিজের মুখের সামনে দেখে চমকে উঠল তে। মনে হচ্ছে এখনো উত্তরটা সেম আছে। ওকে, আমি না হয় আরেকটু চেষ্টা করি। জাংকুক তের ঠোঁটের দিকে এগোতেই তে মুখ ঘুরিয়ে তাড়াতাড়ি বলে উঠল, আমি রাজি, আমি পড়াশোনা করতে রাজি, প্লিজ সরে যান না। গুড গার্ল। জাংকুক তের গালে কিস করে ওর উপর থেকে সরে গিয়ে নিজের জায়গায় শুয়ে পড়ল। জাংকুক সরে যেতেই তে হাঁপ ছেড়ে বাঁচল। পাশে তাকিয়ে জাংকুককে মনে মনে হাজারখানেক গালি গিফট করে ওর থেকে যতটা দূরে সম্ভব সরে গিয়ে চোখ বন্ধ করলো। জাংকুক এক চোখ খুলে তের রাগি মুখটা দেখে মুচকি হেসে চোখ বন্ধ করে নিল। ওই আর মিস, তোমাদের প্রবলেম কি বলো তো? তোমরা আমি যখন নতুন কোনো স্টোরি ছাড়ি তখন এটার কত সুন্দর ভিউ হয়, একদিনে 1K হয়ে যায়। অথচ সেই স্টোরিটাই যখন 8টা 10টা পার্ট চলে যায় তখন তোমরা আর দেখতে চাও না কেন? আমি কি বলতে পারি না, না তোমাদের ভালো লাগে না, কোনটা? দেখো, এরই নাম ভালোবাসা, ওইটারও প্রথম প্রথম অনেক ভালো ভিউ আসতো, এখন আর আসছে না। এই যে লাপডোস, এটার প্রথম প্রথম কত ভিউ আসছে, অথচ আর 2-3টা পর্ব পরে দেখবো যে আর ভিউ আসছে না। এমন কেন করো তোমরা? এরকম করলে তো আপের মনটা ভেঙে যায়, বুঝো না কেন? একটু সাপোর্ট করলে কি হয়? তোমরা লাইক করলে, কমেন্ট করলে, সাবস্ক্রাইব করলে আপুর ভিডিও বানানোর উৎসাহটা বাড়ে, বুঝো না কেন? তোমাদের তো টাকা দিতে বলিনি। যদি এখন থেকে লাইক কমেন্ট না করো আর সাবস্ক্রাইব না করো, আর যদি নোটিফিকেশন যাওয়ার পরেও ভিডিও না দেখো, তাহলে তোমাদের জন্য জরিমানা। আর জরিমানা কি হবে ঠিক আছে, রোজার পরে বলবো জরিমানা কি। এখন তাড়াতাড়ি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, সবাই কিন্তু স্টোরিটা দেখবা। আল্লাহ হাফিজ।